মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ক। কেউ কেউ বলেন মাশরাফি বিন মুর্তজা একটা মিথ, একটা বিশ্বাস, বুকের মধ্যে পুষে রাখা অস্তিত্ব, একটা ভালোবাসার নাম। 1983 সালের 5 অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্ম নেওয়া একটি দুরন্ত ছেলে মাশরাফি। তার কৌশিক নামের পেছনেও আছে এক মজার গল্প। সেই সময় টেলিভিশনে কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক চ্যাটার্জির অভিনয় দেখে তার ভক্ত হয়ে যান মাশরাফির মা হামিদা মুর্তজা। আর তাই তো প্রিয় অভিনেতার নামেই ছেলের ডাকনাম রাখেন কৌশিক। নানার বাড়িতে বড় হওয়া সবার অতি আদরের কৌশিক কখনো গাছ থেকে পড়ে পা ভেঙেছেন, আবার কখনো সাঁতরে চিত্রা নদী পার করেছেন। সেই দুরন্ত কৈশোরে তার দু একটি চুরির ঘটনাও জানা আছে। বন্ধুদের নিয়ে একবার 11 কাঁদি কলা চুরি করেছিলেন, আবার তুলসী ঠাকুরের বাগান বাড়ি থেকে লিচুও চুরি করেছেন। এমন চুরি গ্রাম বাংলার প্রতিটি কিশোর করে। ছোটবেলা থেকেই তিনি বাধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। আর পছন্দ করতেন বন্ধুদের সাথে আড্ডা দিতে। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার প্রথম আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে। 2000 সালের দিকে খুলনা টাইগার্স নামের বিভাগীয় দল ঢাকায় গেল অনূর্ধ্ব 16 বিভাগীয় চ্যাম্পিয়নশিপে খেলতে। সেই দলে নড়াইলের দুরন্ত ছেলে কৌশিক সুযোগ পেয়ে গেল, কারণ বিশাল বিশাল ছক্কা হাঁকানোই যার প্রধান কাজ হলেও তীব্র গতিতে বলও করতে পারত সে। সেই অনূর্ধ্ব 17 পর্যায়ে দারুণ পারফরমেন্স করায় কিছুদিন পর 2001 সালে ডাক পান অনূর্ধ্ব 17 জাতীয় দলের ট্রায়ালে। টিকেও যান দলে, এমনকি সেই বছরই অনূর্ধ্ব 19 এবং এ দলে খেলে ফেলেন। সেখানেই চোখে পড়েন বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের। এ যেন এক রূপকথার মতো গল্প। অ্যান্ডি রবার্টসের হাত ধরেই ক্যারিয়ার বদলে যায় মাশরাফির। শুরু হয় তার নতুন জীবন। এরপর দ্রুত অভিষেকও হয়ে যায় জাতীয় দলে। 2001 সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের সেই সোনালী যুগের দলটির বিপক্ষে টেস্ট ক্যাপ পেয়ে যায় মাশরাফি। কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই বিশ্বের বিরল ক্রিকেটারদের একজন হিসাবে টেস্ট খেলে ফেলেন মাশরাফি বিন মুর্তজা নামক বাংলাদেশ ক্রিকেটের এই প্রথম জেনুইন ফাস্ট বোলার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নেন 4 উইকেট। একই বছর নভেম্বরে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার গ্রান্ড ফ্লাওয়ার ছিলেন মাশরাফির প্রথম শিকার। অভিষেক সিরিজ শেষে নাকি প্রতিপক্ষ দল ঠাট্টা করে মাশরাফিকে নিয়ে গিয়ে তার বদলে তাদের একজন ব্যাটসম্যান বদলে রেখে যাওয়ার কথা বলেছিলেন। সেই সময় নিয়মিত 145 কিলোমিটার গতিতে বল করে যাওয়া একজন বোলারের জন্য এমন প্রস্তাব পাওয়া মোটেও অস্বাভাবিক কিছু ছিল না। এরপর দিনে দিনে মাশরাফির অপ্রতিরোধ্য বোলার হিসেবে নিজেকে গড়ে তোলা, বারবার ইনজুরিতে পড়েও লড়াই চালিয়ে আবারও 22 গজে ফিরে আসা, এই গল্পগুলো সবারই জানা। বাইক প্রিয় মুর্তজাকে সবাই খুব হাসি খুশি আর উদারচেতা মানুষ হিসাবেই জানে। যেখানেই যখন গেছেন সেখানেই ঝাঁকে ঝাঁকে তৈরি করেছেন বন্ধু। এই একটা ব্যাপারে মাশরাফির জুড়ি মেলা ভার। সতীর্থদের কাছেও ছিলেন বন্ধুর মতো, ছিলেন প্রিয় বড় ভাই। বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড় মাশরাফি একদিনেই মহানায়ক হয়ে যাননি। দর্শকদের ভালোবাসা, অপ্রতিরোধ্য বোলিং, সাহসী ও বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব আর সতীর্থদের প্রতি তার স্নেহ, এই সব কিছুই তাকে করে তুলেছে মহানায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ও ওডিআই সিরিজে বল করেছিলেন পিঠে ব্যথা নিয়েই। গতির ঝড় তুলে দারুণ বল করলেন সিরিজ জুড়েই। ভালো বল করায় তাকে অতিরিক্ত বল করানো হচ্ছিল প্রতিটা ম্যাচেই। ব্যথাটা আরেকটু বাড়ে ওই সিরিজ শেষে। তবুও তাকে নিয়ে যাওয়া হলো নিউজিল্যান্ড সফরে। প্রথম টেস্টে অনেক বল করানো হয়। ভালো করছিলেন বলে লম্বা স্পেলে বল করানো হচ্ছিল তাকে। ব্যথা আরও বাড়ে তাতে। দ্বিতীয় টেস্টে তাকে না খেলানোর পরিকল্পনা হয়। ফলাফল প্রথমবারের মতো ইনজুরিতে পড়েন তিনি। দেশে ফেরেন। চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুতে পাঠানো হয়। সেখান থেকে ফিরে নড়াইলের বাড়িতে বসে পুনর্বাসন কাজ শুরু করেন। ডাক্তারের কথা মতো বিভিন্ন ব্যায়াম, স্কিপিং করেন। একদিন স্কিপিং করছিলেন, হঠাৎ দড়ি পেঁচিয়ে যায় পায়ে। পড়ে যান তিনি। কট করে একটা শব্দ হয় আর ব্যথায় কুঁকড়ে যান তিনি।
সবাই ছুটে আসেন। কিছুক্ষণ পর একটু ভালো লাগে, সবাই ভুলে যান ব্যথার কথাটা, ভাবেন কিছুই হয়নি তার। কিন্তু মাশরাফি মাঝে মাঝেই হাঁটুতে ব্যথা টের পান। পরের বার পিঠের ব্যথার ফলো আপ করাতে বেঙ্গালুরুতে গিয়ে ডাক্তারকে ব্যথাটার কথা বলেন তিনি। ডাক্তার এমআরআই এর ব্যবস্থা করেন। এমআরআই রিপোর্টেই আসে দুঃসংবাদটা, একটা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। সেই যে শুরু, চলতেই থাকে এরপর তার দফায় দফায় ইনজুরিতে পড়া। তবে প্রতিবারই সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত প্রতাপে ফিরে আসেন তিনি, ঠিক যেন ফিনিক্স পাখির মতো। গোটা টিমের মনোবল হয়ে উঠেছিলেন যেন মাশরাফি। মনে আছে 2007-এর বিশ্বকাপে প্রথম ম্যাচ ভারতের সাথে? ঠিক এই ম্যাচের আগে পিঠের ব্যথার কারণে মাশরাফিকে বাড়িতেই ফেরত পাঠানো হচ্ছিল প্রায়। ফিজিও তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। যেদিন মাশরাফি বাড়ি ফিরে যাবেন বলে সবাই ভেবেছিলেন, ঠিক সেই দিনই সে নেটে এসে হাজির হলো, শুরু করে দিল প্র্যাকটিস। 2009 সালে প্রথম দফায় অধিনায়কত্ব পান মাশরাফি, তবে পড়ে যান আবারও ইনজুরিতে। এরপর 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমের না থাকায় জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হলো শাহরিয়ার নাফিসকে। ততক্ষণে অধিনায়কত্বে ফিরেছেন মাশরাফি। ফাঁকা ড্রেসিং রুমে নাফিসকে ডেকে তিনি বললেন নাফিসের ব্যাপারে নির্বাচকদের সাথে আলাপ করেছেন এবং তাকে দলে চান, কারণ শাহরিয়ার নাফিসের প্রতি তার বিশ্বাস আছে। সেদিনের কথাগুলো ওই সিরিজে নাফিসকে ভালো করতে দারুণ উৎসাহ দিয়েছিল। মাশরাফি তার অধিনায়কত্ব পাবার পর প্রথম সফরে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পথে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বিমানবন্দরে বসে একটা খাম ধরিয়ে দিলেন, বললেন এটা পড়বি। কিন্তু পরে রিয়াদ বিমানে উঠে খামটা খুলে যেই চিঠিটা পেলেন, সেখানে রিয়াদের জন্য মাশরাফির অনুপ্রেরণামূলক কিছু কথা লিখেছিলেন। চিঠি পড়ে রিয়াদ বুঝেছিলেন মাশরাফি সেটা অনেকটা সময় নিয়ে যত্ন করে লিখেছেন, যেখানে স্নেহের আর অধিকারের ছোঁয়া ছিল। 2015-র বিশ্বকাপে তামিমের খারাপ সময় তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন মাশরাফি। সে কথা তামিম নিজেই জানিয়েছেন বারবার। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাহসী সিদ্ধান্ত নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া তামিমকে আবারও এক হাতে মাঠে নামার জন্য বলেছিলেন মাশরাফি। সেদিন মাশরাফির এই সাহসী আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে তামিম সায় দিয়েছিলেন, আর ম্যাচও জিতেছিল বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কখনোই হারার আগে মানেননি হার। প্রতিটি ম্যাচ খেলতে নামার আগে মানসিক শক্তির জোর খাটিয়ে জয়ের চিন্তা করতেন সব সময়। মাশরাফি বিন মুর্তজা 7 বার বড়সড় সার্জারি করে ক্যারিয়ারটাই পার করছেন হুমকি নিয়ে। প্রথম 2-3 বারের পরই চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন ক্রিকেট খেলাটা তার জন্য পঙ্গু হয়ে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ। নাছোড়বান্দা মাশরাফি কি আর এত সহজে হাল ছাড়েন? রক্তে মিশে যাওয়া ক্রিকেট খেলে গেছেন সমস্ত ঝুঁকি নিয়েই। 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল 2011 সালের দেশের মাটিতে বিশ্বকাপ। 2014 সালে দ্বিতীয় দফায় অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর পুরো 2015 সালটায় বাংলাদেশ ক্রিকেটের ক্যালেন্ডারে সোনালী হরফে লিখে রাখার মতো পরিসংখ্যানে মুড়িয়ে দেন মাশরাফি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, তিল তিল করে গড়ে তোলা দলটার সঙ্গে প্রথমবার সম্পর্ক ছেদ হয় মাশরাফির 2017 সালে শ্রীলঙ্কা সফরে। ওয়ানডে সিরিজ ড্র করার পর টি-20 সিরিজের আগে মাশরাফির উপর আসে বোর্ডের চাপ। বোর্ডকে দিয়ে সেই চাপটা দিয়েছেন তখনকার হেড কোচ হাতুরু সিংহে। শুধুমাত্র নেতৃত্ব ছাড়তে বললেও সেই শ্রীলঙ্কা সফরেই টি-20কে বিদায় বলে দেন মাশরাফি। টিম হোটেলে সেদিন পড়েছিল সবার অগোচরে কান্নার রোল। জয়ে অধিনায়ককে বিদায় জানিয়েছিল দল। টেস্ট ক্যারিয়ার থেকে ছিটকে গিয়েছিলেন অনেক আগেই। আন্তর্জাতিক টি-20কেও বিদায় জানিয়ে দিলেন। বাকি রইল কেবল ওডিআই। উপহার দিলেন 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, 2018 সালের এশিয়া কাপের ফাইনাল এবং আয়ারল্যান্ডে প্রথম ত্রিদেশীয় সিরিজ জয়। তবুও 2019 বিশ্বকাপের পর মাশরাফি হাঁটাও একটা রব শুরু হয়ে যায় দেশের ক্রিকেটে। মূলত অধিনায়ক মাশরাফি নয়, পেসার মাশরাফির পারফরম্যান্সেই যত আপত্তি সমালোচকদের। বিশ্বকাপে যে 8 ম্যাচে উইকেট মাত্র একটি, প্রশ্নবাণে জর্জরিত হলেও অবসর প্রসঙ্গ তুলে রেখেছিলেন দেশের ইতিহাসে সেরা এই অধিনায়ক।
নানাভাবে জলঘোলা হতে থাকে তার অবসর নিয়ে। রাজনীতিতে যুক্ত হবার পর তার ক্যারিয়ারে যত দ্রুত সম্ভব জ্যোতিচিহ্ন এঁকে দেওয়ার আলোচনার ডালপালা গজায়। কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন মাশরাফি। এই সময় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের অবসর সংক্রান্ত প্রশ্ন ও উইকেট পাওয়া নিয়ে খোঁচা দেওয়া প্রশ্নে বিব্রত হন তিনি। কড়া ভাষায় তার উত্তরও দেন। তবে এর পরের ম্যাচেই জানিয়ে দেন সিরিজের তৃতীয় ওয়ানডেতেই হবে অধিনায়ক হিসাবে তার শেষ ম্যাচ। পরবর্তীতে সুযোগ পেলে কেবল একজন খেলোয়াড় হিসাবেই তিনি খেলবেন। চায়ের রাজ্য সিলেট থেকে ক্রিকেট দুনিয়া জানল অধিনায়ক মাশরাফির বিদায়ের খবর। অনেক নাটকের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে খেলতে নামেন। এখন থেকে মাশরাফি শুধুই একজন বোলার। সেই শুরুর দিনগুলোতে যেমন ছিলেন, ক্রিকেটের জন্য যেমন উজাড় করেছেন নিজেকে, ঠিক তেমনি একজন মানুষ হিসাবে জনসাধারণের জন্য সব সময় নিজেকে উজাড় করে দিতে ভালোবাসতেন তিনি। রাজনীতিতে নাম লেখানোর অনেক আগে থেকেই তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এলাকার মানুষের সেবায় কাজ করে আসছে। এছাড়া ব্যক্তিগতভাবে অগণিত ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, দরিদ্র বাবা মায়ের মেয়ের বিয়ের খরচ, বেকার যুবকের কর্মসংস্থান, এরকম হাজারো ভালো কাজের সঙ্গী তিনি। বিপিএল আসরে চ্যাম্পিয়ন্স দল রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ ইকবাল সোবান 5 কোটি টাকা বোনাস দিয়েছিলেন একটি দামি গাড়ি কেনার জন্য। কিন্তু মাশরাফি রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি না কিনে নিজের এলাকার মানুষের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স কিনে দিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটে হয়তোবা অনেক নক্ষত্র আসবে যাবে, অনেক বড় অর্জন হবে, কিন্তু মাশরাফির মতো আর একজনও আসবেন না, এটা নিশ্চিত। বাংলাদেশের ক্রিকেটে দিন বদলের গান যার হাত ধরে এসেছে, জাতীয় দলকে শক্ত অবস্থানে এনে দেওয়ার পেছনে যার ভূমিকা সবচেয়ে বড়, তাকে কি কখনো ভোলা যায়?